দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে 1446 হিজরি সনের রোজা শুরু হচ্ছে। সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। ধর্ম উপদেষ্টা আরও জানান, আজ থেকে তারাবির নামাজ শুরু। 27 মার্চ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার রমজানের পুরো মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ভোজ্য তেলের আমদানি মনিটরিং হচ্ছে, সামনে সরবরাহ বাড়বে বলেও জানান প্রেস সচিব। সরবরাহ পরিস্থিতি আরও ভালো হলে দামটা আরেকটু বেটার জায়গায় যাবে। আর আপনি যেটা বললেন যে বোতল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও 2-1 দেখেছি যে মার্কেটের থেকে কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি, যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন। আগামী 1 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক কৌশলে ভুল করলে আওয়ামী লীগ আবারও প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যখনই একদলীয় শাসন কায়েম করতে চেয়েছে, বিএনপি তখন গণতন্ত্রের আলোর মশাল জ্বেলেছে। রাজধানীতে এক সেমিনারে তারা এই কথা বলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ শীর্ষক সেমিনারের আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। বেগম খালেদা জিয়ার সাথে আমার পরিচয় হয় সেই এরশাদ বিরোধী আন্দোলনের সময়। নতুন দলকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের বিচারের কথা শুধু মুখে বললে হবে না, ঐক্যবদ্ধভাবে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায়, তাহলে সেটা হবে আমাদেরই রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই এরকম কিছু স্লোগান দিয়ে কিছু ছাত্র সংগঠন বললে হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ গ্রহণ করবে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের পথে উত্তরণে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। পরিষ্কার শুনে রাখুন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগকে গণতন্ত্রের শত্রু বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন। এটা তো যে কোনো একজন গণতন্ত্রী মানুষকে করতে হতো, সেই কাজটা জিয়াউর রহমান করেছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান রাজনীতির ভিত্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান। আর বাংলাদেশ গণতান্ত্রিক কেন্দ্রীয় ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, লেজুর ভিত্তিক রাজনীতির দিন শেষ। আবু সাইদ উপর রিপোর্টে বিস্তারিত। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। নতুন করে জাতীয় নাগরিক দল আত্মপ্রকাশের পরদিনই পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে রাজধানীর রায়েরবাজার গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মযজ্ঞের যাত্রা শুরু করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম।
শনিবার দুপুরে সংগঠনের নেতারা রায়েরবাজার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় তারা বলেন যে উদ্দেশ্যে জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নই নতুন সংগঠনের মূল লক্ষ্য। কারণ জুলাই গণ অভ্যুত্থান রাজনীতির মূল ভিত্তি। ছাত্র সংসদের নামে, ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে ইউজ করে যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন কিংবা নানান রকম কালাকানুন ব্যবহার করে শিক্ষার্থীকে জিম্মি করে রাখতেছে, সেই জিম্মিপনার বিরুদ্ধে গিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা হাজির করতে চাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বলেন, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হতে হবে বাংলাদেশের আগামী রাজনীতির মূল ভিত্তি। তারা যে সকল আশা আকাঙ্ক্ষায় বুক চিতিয়ে লড়াই করেছিলেন, নিজের বুকে টেনে নিয়েছিলেন, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য, নিজের হৃদয় ধারণ করবার জন্য আজকে আমরা মোহাম্মদপুর রায়ের বাজারে এসেছি। অবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় নয়। সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অপর এক অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আরও কঠোর হবে বিজিবি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন। দুর্নীতি কিন্তু আমাকে এই সমাজ, আমি বলতে দুর্নীতিটা যদি বন্ধ করা যেত আমাকে সমাজ থেকে সবকিছু সমস্যার সমাধান করে দিত। আপনারা সত্যি খবর দিচ্ছেন, সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারো সংবাদ চেষ্টা পায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোহিঙ্গারাই এসব অপকর্মে জড়িত, তাদেরকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে পারলে দেশের জন্য মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এদিকে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি বলেন, সীমান্তে হত্যার বিষয়টি বিজিবির প্রধান প্রায়োরিটি। অনুপ্রবেশ বা অন্য যে কারণেই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। প্রশাসন চেষ্টা করছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ব্যক্তিকে আমরা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলতি মাসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে এবং 1-1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, তা না হলে প্রত্যর্পণ আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে। সকালে সিলেটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেখুন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে, তাকে প্রত্যর্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য।
রবিবার হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটে দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হবে তারা এবার অন্তর্ভুক্ত হচ্ছেন। নির্বাচন কমিশন বলছে হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় 62 লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। 24 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন 54,92,000 নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 17 লাখ। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে না পারলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুজনের মানববন্ধনে তিনি এই কথা বলেন। মানববন্ধনের সংগঠন হিসেবে সুজনের বিদেশি ফান্ড গ্রহণের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, সুজন কোনো বিদেশি ফান্ড গ্রহণ করেনি। সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তায়। স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দারমে পরিণত না হয়। এই জন্যেই সংস্কার, এই জন্যেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এই জন্যেই সংবিধানের সংস্কার, এই জন্যেই প্রক্রিয়া পদ্ধতির সংস্কার, এই জন্যেই প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিবর্তন, ক্ষমতা কাঠামোতে পরিবর্তন। রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামিক বই বাঙালি জাতীয় জীবনে বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামিক বই মেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এই সময় রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধও জানান তিনি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্টে বিস্তারিত। অমর একুশের বইমেলার জবনিকা ঘুরতে না ঘুরতেই এবার আরও এক বইমেলার আয়োজন করা হলো রাজধানী ঢাকায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এ মেলার প্রধানতম উদ্দেশ্য বইয়ের মাধ্যমে ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ইসলামিক ফাউন্ডেশনের বই জাতীয় জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। বায়তুল মোকাররম থেকে বিভাগীয় এবং জেলা পর্যায়ে আমরা একযোগে এই মেলা যেন উদযাপন করতে পারি। ইসলামিক ভিত্তিক এই বইমেলার মাধ্যমে রোজার পবিত্রতা রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন মেলায় আগত ইসলামী চিন্তাবিদের অনেকেই। নতুন নতুন বই প্রকাশিত হয়েছে, এগুলো পড়লে মনে হয় যে মুসলমানের উপকার হবে। যেগুলো দেখা যায় সবসময় পাওয়া যায় না, সে আশায় আসবে, মেলাতে আসবে কেনার জন্য। রমজান আসি হলো মানুষকে সমৃদ্ধ করার জন্য, পাশাপাশি বই মানুষকে আরও জ্ঞান অর্জনের জন্য, আরও প্রসার ঘটানোর জন্য রমজানের বই মেলাটা করানো হয়। বাংলা পাশাপাশি ইসলামিকটা আমাদের জন্য খুবই দরকারি। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী এই বইমেলা উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এই সময় তিনি জানান, রমজান মাস জুড়ে ইসলাম ভিত্তিক এই বইমেলা মানবিক সমাজ বিনির্মাণে বড় ভূমিকা রাখবে। সাম্প্রদায়িক সৌহার্দ্য একটা পরিবেশ এই বইগুলো পাঠ করে পাঠকের মনে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, সুকুমার বৃত্তির জাগরণ ঘটবে এবং মানুষের মধ্যে যে অকল্যাণ মন্দ ভাবনা আছে এগুলো তিরোহিত হয়ে যাবে এবং একটা সুন্দর সমাজ গঠনে বইয়ের ভূমিকা এটা অসাধারণ। আর রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধও জানান তিনি। ব্যবসায়ী ভাইদেরকে দাবি জানাচ্ছি, তারা দিনের বেলা হোটেল রেস্টুরেন্ট খোলা না রেখে মাগরিবের পর থেকে একেবারে সারা রাত তারা এগুলো চালাতে পারে, এতে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত মাসের মতো চলতি মাসেও ডিজেল কেরোসিনের দাম লিটার প্রতি 105 টাকা, পেট্রোল 122 টাকা ও অকটেনের দাম 126 টাকা বহাল রাখা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে 2025 সালের মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 105 টাকা, কেরোসিন 105 টাকা, অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। দর্শক, শুরুতে প্রসঙ্গ প্রবাস।
মালয়েশিয়ায় রোববার থেকে রোজা শুরু। শুক্রবার দেশটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। আজ 1 মার্চ ভোর রাতে সেহরি খাবেন দেশটির মুসলিমরা। এদিকে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশটিতে শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। এর আগে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে তা প্রথম দেশ হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ডক্টর ইব্রাহিম আবু মোহাম্মদ অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং ফতোয়া ও শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে এই ঘোষণা দেন। ভৌগোলিক অবস্থান ও টাইম জোন সুবিধার কারণে অস্ট্রেলিয়া রমজান শুরুর ঘোষণাকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি। Baginda yang di-Pertuan Agong setelah diperkenankan oleh duli-duli yang maha mulia. দুবাইয়ের অভিজাত বাজারের বড় একটা অংশ দখল করে আছেন বাংলাদেশি ব্যবসায়ীরা, যারা কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন। এরই ধারাবাহিকতায় দুবাইয়ের ফিরস আল মুরারে নূর আল জামানের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো প্রবাসী বাংলাদেশি ভিড় ছিল চোখে পড়ার মতো। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রায় অর্ধশতাধিক কর্মীর সবাই বাংলাদেশি। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও ভূমিকা রাখছেন। মাত্র 4 বছর আগে ছোট পরিসরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন পাইকারি বাজারেও জায়গা করে নিয়েছে। মোস্টলি যত স্টাফ আছে সবগুলাই বাংলাদেশি, আলহামদুলিল্লাহ সবাই বাংলাদেশি। আমার 50 জনের মতো স্টাফ আছে সব দোকান মিলে। আর এই মোবাইল বিজনেসটা হচ্ছে যে খুব স্মার্ট বিজনেস, খুব লাভজনক, আলহামদুলিল্লাহ। এটা সবাই চাইলেও স্বল্প পুঁজিতে করতে পারেন। আমাদের ভিতরে হিউজ পরিমাণ ডিসকাউন্টে মোবাইলগুলো সেল করতেছি এবং অরিজিনাল প্রোডাক্টটাই বিক্রি করতেছি। নূর আল জামানে কখনো রিপাবলিশ মোবাইল, ইউজ মোবাইলের বাইরে রিপাবলিশ অথবা কফি ফোন এরা সেল করে না। যারা এক্সপেরিয়েন্স নিয়ে এই দেশে আসবে তারা কখনো কাজের জন্য কষ্ট করতে হবে না। বর্তমানে আমাদের বাংলাদেশিদের ভিসা বর্তমানে বন্ধ আছে ইউএইতে, তো ওইটা আমি চাই যে খুব তাড়াতাড়ি একটা সমাধান হোক, যাতে আমরা বেকার যত যুবক আছি বাংলাদেশে যারা ইউএইতে আসতে পারি।